আজকে সোনালীর স্কুলে ক্লাস 9 জীবন বিজ্ঞানের পরীক্ষা থাকে, কিন্তু গতকাল থেকেই সোনালীর ভীষণ পরিমাণে পেট খারাপ করে। বারে বারে তাকে বাথরুমে গিয়ে পটি করতে হয়। এরকম ভাবে আমার লুজ মোশন হতে থাকলে আমি কিভাবে পরীক্ষা দিতে যাব? কালকে রনিতার সঙ্গে ফুচকা খেতে যাওয়াটা আমার মোটেই উচিত হয়নি। ওই ফুচকা খাওয়ার পর থেকেই আমার পেট খারাপ শুরু হয়েছে। এখন আমি কি করব? সোনালীর আবার পেট গুড়গুড় করতে শুরু হয়, তাই সে তখনই বাথরুমে চলে যায়। সে অনেকক্ষণ ধরে বাথরুমে বসে থাকলে তার মা রিমা দেবী বলে, কিরে, আজকে তো তোর স্কুলের অ্যানুয়াল পরীক্ষা, কিন্তু তুই এখনো বেরোচ্ছিস না কেন? এত দেরি করলে তোর পরীক্ষা তো শুরু হয়ে যাবে। তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়, আমি আর তোর বাবা তোর জন্য অপেক্ষা করছি। সোনালীর পেটে ব্যথা কিছুতেই কমতে চায় না, তাই সে স্কুলে যেতে খুবই ভয় পায়। মা, আমি কিছুতেই পরীক্ষা দিতে যেতে পারবো না, আমার ভীষণ পেট খারাপ করেছে। পরীক্ষা দিতে গেলে হয়তো আমি পরীক্ষার হলে বসেই পটি করে ফেলবো। আমি স্কুলে যেতে পারবো না মা, তুমি প্রিন্সিপালকে বলে অন্যদিন আমার পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করে দাও না। তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? এত টাকা নষ্ট করে প্রাইভেট স্কুলে তোকে পড়ানো হচ্ছে, আর তুই নাকি পেট খারাপের জন্য পরীক্ষা দিতে যাবি না বলছিস? সব সময় শুধু কিভাবে পড়াশোনায় ফাঁকি দেওয়ার চেষ্টা। চুপচাপ রেডি হয়ে নিচে আয়, না হলে তোকে এরকম ভাবেই জোর করে ধরে স্কুলে দিয়ে আসবো। সোনালী বুঝতে পারে তার বাবা মা কিছুতেই তাকে রেহাই দেবে না, ফলে সে বাধ্য হয়ে বাবা মায়ের সঙ্গে গাড়িতে গিয়ে বসে পড়ে। আসলে সোনালীর বাবা মা সোনালীকে পড়াশোনার জন্য ভীষণ পরিমাণে চাপ দেয়। ক্লাস 9 সোনালী স্কুলে রনিতার সঙ্গে যুগ্মভাবে প্রথম হয়। সোনালীর বাবা মা সবসময় চায় সোনালী স্কুলে ফার্স্ট হোক, কিন্তু সোনালীর সঙ্গে রনিতাও ফার্স্ট হয়ে যাওয়ায় সোনালীর বাবা মা সোনালীকে ক্লাস 10 ওঠার ক্ষেত্রে প্রথম হওয়ার জন্য সবসময় চাপ দিতে থাকে। দেখ সোনালী, এবার অ্যানুয়াল পরীক্ষাটা তোকে ভালো করে দিতেই হবে। এতদিন তুই রনিতার পরে শুধু সেকেন্ড হয়ে এসেছিস, শুধুমাত্র আগের বছর তুই রনিতার সঙ্গে যুগ্মভাবে প্রথম হয়েছিস, কিন্তু ক্লাস 10 রনিতা যেন কোনো মতে তোর সাথে যুগ্মভাবে প্রথম হতে না পারে। আমি এই বছর সবাইকে বলতে চাই আমার মেয়ে স্কুলে ফার্স্ট হয়েছে। মায়ের কথা শুনে সোনালী বুঝতে পারে না তার এখন কি করা উচিত, কারণ গতকাল থেকে পেট খারাপের জন্য সে মোটেই পড়াশোনা করতে পারেনি, বরং এতদিনে সে যা কিছু পড়েছিল পেট খারাপের জন্য সবই সে ভুলে যায়। অন্যদিকে তার বাবা মা শুধুমাত্র নিজেদের মান সম্মানের কথাই ভাবনা চিন্তা করে, তারা কখনোই সোনালীর ভালো লাগা বা খারাপ লাগার বিষয়গুলো ভেবে দেখতে চায় না। হে উপরওয়ালা, তুমি কোয়েশ্চেনটা অন্তত সহজ দিও, তাহলে আমি পাশ করে যেতে পারবো। আমার যে পরিমাণ শরীর খারাপ লাগছে, আমি পুরো পরীক্ষা শেষ করতে পারবো বলে মনে হচ্ছে না। প্রত্যেকবার আমি সেকেন্ড হয়েও বাবা মায়ের কাছে কোনোদিনও ভালো হতে পারিনি। এই পরীক্ষায় ফেল করলে না জানি বাবা মা আমার কি করবে। অনেক ভাবনা চিন্তা নিয়ে এভাবেই সোনালী নিজের সিটে গিয়ে বসে, কিন্তু আবার তার পেট গুড়গুড় করে ওঠে। তার পেটে ভীষণ পরিমাণে ব্যথা শুরু হয়, তাই সোনালী পরীক্ষা শুরু হওয়ার আগেই ওয়াশরুম থেকে একবার পটি করে আসে। কিন্তু সোনালী যতবারই পটি করুক না কেন, কিছুক্ষণ বাদেই তার আবার পটি পেয়ে যায়। এমন সময় সোনালী যখন ওয়াশরুমে যেতে যাবে, তখনই ক্লাসে টিচার এসে প্রবেশ করে আর সবাইকে কোয়েশ্চেন পেপার দিতে শুরু করে। সবার যা যা খাতাপত্র আছে বাইরে রেখে এসো, আমি যেন পরীক্ষার হলে কারোর টুকলি দেখতে না পাই। আর কেউ কোয়েশ্চেন দেওয়ার পর কোনো কথা বলবে না, কোয়েশ্চেন দেওয়ার পর বাইরে যাওয়াও নিষেধ। ম্যাডাম, আমি কি একটু ওয়াশরুমে যেতে পারি? আমার ভীষণ পেট ব্যথা করছে, আমাকে একটু ওয়াশরুমে যেতে হবে। আমি কি বললাম তুমি শুনতে পেলে না? কোয়েশ্চেন পেপার দেওয়ার পর বাইরে যাওয়া নিষেধ। এটা নিজের বাড়ি নয়, এটা ক্লাসরুম। তাছাড়া এতক্ষণ তুমি কি করছিলে? আমি তো 15 মিনিট লেট করে ক্লাসে ঢুকেছি, তুমি তো তখন ওয়াশরুমে চলে যেতে পারতে। এখন আর বাইরে যাওয়া হবে না, চুপচাপ জায়গায় বসো। সোনালী অনেকবার অনুরোধ করলেও ম্যাডাম কিছুতেই তাকে ওয়াশরুমে যেতে দিতে চায় না, ফলে সোনালীর কিছু করার থাকে না। সে কোনো মতে পটি চেপে বসে থাকে, কিন্তু সে পরীক্ষায় কিছুই লিখতে পারে না। সে মনে মনে ভাবে, হে উপরওয়ালা, আমি এখন কি করব? ক্লাসে সবার সামনে পটি করে দিলে আমার মান সম্মান থাকবে না, পরীক্ষায় কিছু লিখতেও তো পারছি না। আমি পেট খারাপের চক্করে সব উত্তর ভুলে গেছি, এবার আমি কি করব? এভাবেই দেখতে দেখতে কিছুক্ষণ কাটে। হঠাৎই স্টাফ রুম থেকে একজন টিচার এসে সুলগ্না ম্যাডামকে বলে, এই আমার রুমে ক্লাস 6 এর স্টুডেন্টদের তোর বানানো ইতিহাস কোয়েশ্চেন নিয়ে একটু অসুবিধা হচ্ছে, তুই একবার আমাদের রুমে এসে স্টুডেন্টরা কি বলছে শুনে যা, তা না হলে ওদের পরীক্ষা দিতে লেট হয়ে যাবে।
এই কথা শুনে সুলগ্না দেবী ক্লাস 9 এর ছাত্রছাত্রীদের বলে, শোনো, আমি কিছুক্ষণের জন্য বাইরে যাচ্ছি। তোমরা কেউ কিন্তু কোনো চিৎকার চেঁচামেচি করবে না, আর কেউ কিন্তু টুকলি করবে না। আমি যদি ফিরে এসে তোমাদের কাউকে হাতে নাতে ধরতে পারি তাহলে তার কিন্তু গার্জেন কল করব। এই বলে শুভলগ্না দেবী বাইরে বেরিয়ে যায়। সোনালি ভাবে এটাই তার ওয়াশরুমে যাওয়ার সুবর্ণ সুযোগ, তাই সে একটুও সময় নষ্ট না করে পরীক্ষা ছেড়ে ওয়াশরুমে চলে যায়। ক্লাসরুমে বসে অনেকক্ষণ ধরে পটি চেপে রাখার জন্য সোনালির ভীষণ পরিমাণে পেটে ব্যথা হয়। আমার আজকে বাড়ি থেকে বেরোনোই উচিত হয়নি। আমার ভীষণ শরীর খারাপ লাগছে। আমি বুঝতে পারছি না বাকি সময়টা আমি কি করে স্কুলে কাটাবো, কিন্তু আমি কাউকে বললে কেউ আমার কথা বিশ্বাস করতেই চাইবে না। সবাই ভাববে আমি পরীক্ষা ফাঁকি দেওয়ার জন্য এরকম বলছি। এই ভেবে সোনালি বাথরুম থেকে বেরোতে যাবে, এমন সময় তার সামনে শুভলগ্না দেবী চলে আসে। তোমাকে আমি একবার ওয়াশরুমে যেতে দিইনি বলে তুমি আমার কথা অমান্য করে ওয়াশরুমে এসেছো? দেখি তোমার কাছে কতগুলো টুকলি আছে, বার করো, এখনই বার করো বলছি। যদি আমি তোমার কাছ থেকে কোনো টুকলি পাই তাহলে কিন্তু তোমার অবস্থা খুব খারাপ করে দেব। আমি সত্যি বলছি ম্যাডাম, আমার কাছে কোনো টুকলি নেই। আমি খুব প্রয়োজনে ওয়াশরুমে এসেছিলাম। আপনাকে অনেকবার অনুরোধ করতেও আপনি তো আমাকে ওয়াশরুমে যেতে দেননি, তাই আমাকে বাধ্য হয়ে লুকিয়ে আসতে হলো। সরি ম্যাডাম। এই বলে সোনালি ক্লাসরুমে চলে যায়। কিন্তু তাদের ম্যাডাম সোনালির জামা কাপড় সার্চ করে দেখতে শুরু করে। কোথাও টুকলি না পাওয়ায় অবশেষে ম্যাডাম সোনালিকে নিজের সিটে বসতে দেয়, কিন্তু সে সোনালির উপর নজর রাখতে থাকে। ম্যাডাম লক্ষ্য করেন সোনালি খাতায় কিছুই লিখছে না, তাই সে আরো বেশি চটে যায়। এখন তো আমার পটি পাচ্ছে না, এবার একটু কোয়েশ্চেন লেখার চেষ্টা করি, না হলে আমি এক্সামে ফেল করব। কিন্তু এই কোয়েশ্চেনের আমি তো কিছুই বুঝতে পারছি না। সব কোয়েশ্চেনই যেন চেনা চেনা লাগছে, কিন্তু উত্তরগুলো আমি সবই ভুলে গেছি। এই বলে সোনালি এদিক ওদিক তাকিয়ে দেখে তার পেছনে রনিতা বসে আছে। সোনালি ভাবে সে যদি কয়েকটা কোয়েশ্চেনের উত্তর রনিতার কাছ থেকে জেনে নিতে পারে তাহলে অন্তত সে পরীক্ষায় পাশ করতে পারবে। রনিতা, এই রনিতা, আমাকে প্লিজ কয়েকটা কোয়েশ্চেনের উত্তর বল না। আমার আজকে খুব শরীর খারাপ, আমার খুব পেট খারাপ করেছে। কালকে তোর সঙ্গে ফুচকা খেয়ে আমি খুব ভুল করেছি, আজকে আমার এরকম অবস্থা। আমাকে কয়েকটা প্রশ্নের উত্তর বল না রনিতা। আমি কি তোকে ফুচকা খেতে বলেছিলাম? এখন তুই শুধু শুধু আমার নামে দোষ চাপাচ্ছিস। তোর জন্য আমার পরীক্ষাটা নষ্ট হয়ে যাক, তুই সেটাই চাইছিস? আমার এখনো অনেক কোয়েশ্চেনের অ্যান্সার করা বাকি আছে। তোর সাথে কথা বলার মতো সাহস আমার নেই। প্লিজ এরকম করিস না, আমি তোর নামে একদমই দোষ দিইনি। আমারই কপাল খারাপ, তাই জন্য তো পরীক্ষার দিন সকালবেলা আমার এরকম পেট খারাপ করলো। তুই আমাকে কয়েকটা উত্তর বলে দে না, তা না হলে আমি তো ফেল করে যাব। বল। এমন সময় সোনালির পাশের বেঞ্চে বসে থাকা অয়ন শুভলগ্না ম্যাডামের কাছে নালিশ করতে শুরু করে। ম্যাডাম দেখুন না, সামনের বেঞ্চে সোনালি এত বকবক শুরু করেছে যে ওর জন্য আমি কিছুতেই পরীক্ষায় ঠিকঠাক করে লিখতে পারছি না। আপনি প্লিজ ওকে চুপ করতে বলুন। সোনালি ভীষণ ডিস্টার্ব করছে, আর ওর পায়ের কাছে একটা টুকলিও পড়ে আছে। অয়নের কথা শুনে শুভলগ্না ম্যাডাম ভীষণ পরিমাণে রেগে যায়। তাই সে তখনই সোনালির বেঞ্চের কাছে গিয়ে দেখে সত্যি সত্যি সোনালির পায়ের কাছে একটা টুকলি পড়ে আছে। যা দেখে সে তখনই সোনালির খাতা কেড়ে নিয়ে তাকে ক্লাসের বাইরে নীল ডাউন করে রেখে দেয়। আমি ঠিক জানতাম এই মেয়েটা টুকলি করছে, কিন্তু আমি ওকে ধরতে পারিনি। আজকালকার ছেলে মেয়েদের খুব সাহস বেড়ে গেছে। বাবা মায়ের টাকা পয়সা থাকলেই নিজেদেরকে বড্ড এক্সট্রা চালাক ভেবে ফেলে। তুমি সারা বছর পড়াশোনা না করে পরীক্ষায় পাশ করে যাবে, আর বাকি ছেলে মেয়েগুলো কষ্ট করে পড়াশোনা করে তোমার থেকে কম নাম্বার পাবে? এটা তো হতে পারে না। তোমার মতো ভালো স্টুডেন্টের কাছ থেকে এগুলো আশা করা যায় না। এভাবে ম্যাডাম সোনালীকে খুবই বকাবকি করতে থাকে। এরই মধ্যে সোনালীর আবার পেট ব্যথা শুরু হয় আর তার ভীষণ জোরে পটি পায়। তাই সোনালী ভয়ে কাঁদতে শুরু করে। একেই তার শরীর খারাপ, তার উপর তাকে শাস্তি পেতে হয়। তাই সোনালী ভীষণই কান্নাকাটি করতে শুরু করে। দেখতে দেখতে এভাবেই পরীক্ষা শেষ হয়ে গেলে রনিতা এবং অয়ন ক্লাসরুম থেকে বাইরে বেরিয়ে আসে। রনিতা, তুই আমার সাথে এরকম কেন করলি? আর অয়ন, তুই মিথ্যা কথা কেন বললি? আমার কাছে কোনো টুকলি ছিল না, কিন্তু তবুও তুই মিথ্যা করে ম্যাডামের কাছে বলে দিলি। তোর এই মিথ্যা কথা বলার জন্য আমি তো শাস্তি পেলাম। এরকম নাটক করার কি আছে? তুই টুকলি করছিলি তাই তুই শাস্তি পেয়েছিস। যে যেরকম কাজ করবে সে সেই রকম তো ফল পাবেই। নিজে পড়াশোনা করে না, টুকলি করে ধরা পড়েছিস, তারপর আবার আমার নামে দোষ চাপাচ্ছিস।
তুই কি ভেবেছিস তোর বাবা মায়ের কাছে টাকা আছে বলে প্রত্যেক বছর তুই প্রিন্সিপালকে টাকা খাইয়ে ক্লাসে ফার্স্ট হয়ে যাবি? আমরা থাকতে সেটা কোনোদিনও হতে দেব না। তোর নিজস্ব কোনো গুণ নেই, তোর বাবা মা তোকে ঠেলে ঠেলে টাকা নষ্ট করে পড়ায়, তাই তো তুই এখনো স্কুলে আছিস। অবশ্য আজকে যা দেখলাম এখন মনে হচ্ছে তুই এই টুকলি করেই ফার্স্ট হয়েছিস। রনিতার কথা শুনে সোনালীর ভীষণ খারাপ লাগে। আসলে আগের দিন রনিতা সোনালীর ফুচকাতে ইচ্ছা করেই বেশি বেশি জোলাপ মিশিয়ে দেয়, কারণ সোনালী যে রনিতার সঙ্গে যুগ্মভাবে প্রথম হয় সেটা রনিতা কিছুতেই মেনে নিতে পারে না। রনিতা ভয় করে যদি সোনালী এবছর প্রথম হয়ে যায়, তাই সে আগে থেকেই সোনালীকে জোলাপ খাইয়ে অসুস্থ করে দেয়। সেই সাথে অয়নকে বলে একটা টুকলি সোনালীর পায়ের কাছে ফেলে দিতে বলে, কিন্তু সোনালী এসবের কিছুই জানতে পারে না। অন্যদিকে সোনালীর টুকলি করার খবর পেয়ে তার বাবা মাকে তখনই স্কুলে ডেকে পাঠানো হয়। স্কুলে আসা মাত্রই সোনালীর বাবা অলোকবাবু সোনালীকে একটা ঠাসিয়ে চড় মারে। এই দিন দেখার জন্য তোকে আমরা জন্ম দিয়েছিলাম, পরীক্ষায় শেষমেশ তুই কেন টুকলি করলি? তোর বন্ধু বান্ধবদের মুখে শুনলাম তুই নাকি পরীক্ষায় কিছুই লিখিস না, নীল ডাউনের ক্লাসের বাইরে দাঁড়িয়েছিলি। ছি ছি ছি, তোর তো অনেক অধঃপতন হয়েছে। বাবার মুখে এরকম কথা শুনে সোনালী এতটা চাপ আর কিছুতেই মেনে নিতে পারে না। সে কোনো কথা না বলে এক দৌড়ে স্কুলের ছাদে গিয়ে পৌঁছায় আর সেখান থেকে ঝাঁপ দেয়। তবে সৌভাগ্যবশত সোনালী বেঁচে যায়। হসপিটালে চোখ খোলার পর সোনালী তার বাবাকে দেখতে পায়। আমাদের ক্ষমা করে দে মা, আমরা তোর উপর অনেক চাপ সৃষ্টি করেছি, কখনো তোর কথা চিন্তাই করিনি। আজ 1 মাস পরে তোর জ্ঞান ফিরলো। আমরা এই 1 মাস কিভাবে কাটিয়েছি তোকে বলে বোঝাতে পারবো না। আমরা আর কোনোদিনও তোকে কোনো কিছুর জন্য জোর করবো না। সোনালী তার বাবার কাছ থেকে জানতে পারে সোনালীর পায়ের কাছে যেই টুকলি পাওয়া যায় সেই টুকলির হাতের লেখার সঙ্গে অয়নের হাতের লেখা ম্যাচ করেছে। তাই প্রিন্সিপাল এবং অন্যান্য টিচাররা অয়নকে চেপে ধরলে অয়ন রনিতার নামে সব সত্যি কথা বলে দেয়। সব শোনার পর প্রিন্সিপাল রনিতা এবং অয়ন দুজনকে স্কুল থেকে টিসি দিয়ে দেয়। ধীরে ধীরে সোনালী সুস্থ হয়ে ওঠে। সে আবার নতুন করে ক্লাস 9-এর পড়াশোনা করতে শুরু করে, কিন্তু এবার কোনো রকম প্রেশার ছাড়াই সোনালী প্রত্যেক বছর স্কুলে ফার্স্ট হতে থাকে। ধূপগুড়ি গ্রামে কমলা দেবী লিজা ও লাবণী নামে তার দুটি যমজ মেয়ের সঙ্গে বাস করত। দুটি মেয়েকে দেখতে একেবারেই একই রকম ছিল। কেউ তাদেরকে দেখলে কোনটা লিজা এবং কোনটা লাবণী ধরতেই পারত না। তাদেরকে দেখতে একই রকম হলেও তাদের স্বভাব চরিত্রে আকাশ পাতাল তফাৎ ছিল। যেখানে কমলা দেবীর লিজাকে নিয়ে গর্ব হতো, ঠিক অপরদিকে লাবণীর জন্য মাঝে মাঝে তার মাথা নিচু হয়ে যেত। আর সেই জন্যই কমলা দেবী প্রথম থেকেই সকলের সামনে তার একটি মেয়ে অর্থাৎ লিজাকেই পরিচয় করাতো। আর এটাই একদিন তাদের খুব কাজে এসেছিল। লাবণীর বিয়ের দিন লাবণীকে বাড়িতে পাওয়া যাচ্ছিল না। এই লিজা, তুই তোর দিদিকে দেখলি? ওকে আমি সকাল থেকে দেখতে পাচ্ছি না রে। আজ ওর বিয়ে, আর ও এখনো আসছে না কেন বলতো? মা, এই দেখো, দিদি তোমার জন্য একটা চিঠি রেখে গেছে। এটাই ও লিখেছে যে ও এই বিয়েতে রাজি নয়। ও অলোক নামের একটি ছেলের সঙ্গে পালিয়েছে আর তাকেই বিয়ে করবে। এই তুই চুপ কর, আসতে বল, কেউ শুনতে পেলে বিপদে পড়বো। আমি চাই না আমাদের সম্মান নষ্ট হোক। তাহলে এখন কি করব মা? দিদি তো পালিয়ে গেছে। সেই তো ওরা এখানে এসে দিদিকে না দেখতে পেয়ে সবকিছুই জানতে পারবে। হ্যাঁ মা, আর সেই জন্যই আমি তোর কাছে অনুরোধ করছি, তুই প্লিজ এই বিয়েটা করে নে। আখিল আর ওর পরিবার খুবই ভালো। আমি ওদেরকে আমার চমচ মেয়ের ব্যাপারে বলিনি। এখন আমার সম্মান তোর হাতে। তুই চাইলে আমায় হাসাতেও পারিস, আবার কাঁদাতেও পারিস। লিজা খুবই বুদ্ধিমতী মেয়ে ছিল। সে তার মায়ের অবস্থা দেখে এবং নিজেদের বাড়ির সম্মান বাঁচানোর জন্য এই বিয়েটা করতে রাজি হয়ে যায়। এভাবেই সেদিন লিজার সঙ্গে আখিলের বিয়ে হয়ে যায়। সেদিন পরিস্থিতির চাপে পড়ে লিজাকে বিয়ে করতে হয়েছিল ঠিকই, কিন্তু তার মায়ের বলে দেওয়া কথা অনুযায়ী লিজা বিয়ের পর খুবই ভালো পরিবার পেয়েছিল। এভাবেই সেদিনের পর থেকে লিজা তার যমজ বোন লাবণীকে ভুলে গিয়ে আখিলের বাড়িতে এসে ভালোভাবেই সংসার করছিল। তাদেরকে খুশি থাকতে দেখে কমলা দেবীও খুব আনন্দে ছিল। এভাবে বেশ কয়েক মাস কেটে যায়। একদিন সকালবেলা লিজা চা হাতে করে নিয়ে আখিলের ঘরে এসেছিল এবং সে আখিলকে তখনও শুয়ে থাকতে দেখে মনে মনে বলে, ও মহারাজ এখনো শুয়ে আছে? আমি 2-3 বার ডেকে গেলাম, এখনো এই কুম্ভকর্ণের ঘুম ভাঙেনি। দাঁড়া, আমি দেখাচ্ছি মজা।
এদিকে আমার বাড়ির সব কাজ করতে করতে ঘাম বেরিয়ে যাচ্ছে, আর এই বেটা এখানে নাক ডেকে ঘুমাচ্ছে। কই হাতটা কোথায় দেখি। এই বলে লিজা আকিলের হাতের আঙুল নিয়ে গরম চায়ের কাপের মধ্যে ডুবিয়ে দেয়। হঠাৎ করে আঙুলে গরম লাগার ফলে আকিল লাফিয়ে ওঠে। ও ও ও আহ আহ কি গরম, কি গরম, বাপ রে! এটা তুমি কি করলে লিজা? গরম কাপের মধ্যে আমার আঙুলটা ডুবিয়ে দিলে কেন? কেন আবার? তোমাকে ঘুম থেকে তোলার জন্য। কটা বাজে ঘড়ির দিকে দেখেছো? আজকে শপিং করতে যাব বললাম, আর আজই তোমার ঘুম বেশি পেলো। ওরে বাবা, আমরা তো শপিং করতেই যাব, কোনো যুদ্ধে তো নয় যে আমাদের তাড়াতাড়ি এখান থেকে যেতে হবে। আর আজ ছুটি আছে, তাই তো একটু ঘুমাচ্ছিলাম। আর একটা কথা, তোমার আজ হঠাৎ করে এরকম করতে কেন ইচ্ছা করলো, যেখানে প্রত্যেকদিন তুমি আমাকে কত আদরের সঙ্গে ঘুম থেকে তোলো, কখনো কখনো তোমার ঠান্ডা হাত নিয়ে আমার গালে স্পর্শ করো, আর আজ? হ্যাঁ, সে সময়গুলো আলাদা ছিল, তখন আমার মাথা ঠান্ডা থাকতো। এখন আমার মাথা গরম আছে, বুঝেছো? থাক বাবা থাক, আর বলতে হবে না, আমি বুঝে গেছি বাবা। এবার এখান থেকে যাও, আর কিছু খাবারের ব্যবস্থা করো। এটা শোনার পর লিজা সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর আকিল ফ্রেশ হয়ে টিফিন করার জন্য তাদের ডাইনিং রুমে এসে উপস্থিত হয়, যেখানে শ্রীলেখা দেবী আগে থেকেই বসেছিল। শ্রীলেখা দেবী আকিলকে দেখে বলে, বাবা আকিল, তুই বৌমাকে দেখলি? আমি কখন থেকে এখানে বসে আছি, এখনো পর্যন্ত ব্রেকফাস্টের জন্য কিছুই খেতে দিল না। তুই একটু বল না বাবা, এই কদিন ধরে দেখছি আমি কিছু বললেই বৌমা যেন কেমন রেগে যাচ্ছে। বৌমাকে দেখলে রাগার কি আছে? আমি কিছু বললেই আপনার রাগ বলে মনে হয়, তাই না? এই কদিন আমিও দেখছি আপনি আমার সবকিছুতেই খুঁত ধরা শুরু করেছেন। এখন আপনি বলুন তো, আমার সঙ্গে এরকম কেন করছেন? তারা কথা বলছিল, ঠিক তখনই সেখানে একজন ফুড ডেলিভারি বয় আসে এবং সে লিজার নাম ধরে ডাকে। লিজা ডেলিভারি বয়ের কাছ থেকে পিৎজাগুলো নিয়ে রান্নাঘরে চলে যায়। কিছুক্ষণ পর সেগুলোকে এক একটি প্লেটে করে নিয়ে এসে তাদেরকে খেতে দেয়। দেখুন, এখানেও যেন কোনো দোষ ত্রুটি বের করবেন না। আসলে আজকে আমি আর আপনার ছেলে শপিং করতে যাব, হাতে সময় ছিল না, তাই ব্রেকফাস্টের জন্য পিৎজা অর্ডার করেছি। এই নিন, খেয়ে নিন। ওরে বাবারে, কি ঝাল, কি ঝাল গো বৌমা! আমাকে জল দাও, জল দাও, আমার ছালে মুখ পুড়ে যাচ্ছে। উফ, আহ! চুপ করুন তো, আর আপনার নাটক বন্ধ করুন। এখানে কোনো শুটিং চলছে না যে আপনি শুধু শুধু নাটক করেই যাবেন। যদি কিছু বলার থাকে তাহলে ডমিনোস কোম্পানিকে গিয়ে বলুন, কারণ এটা আমি বানাইনি, এটা অনলাইন থেকে কেনা খাবার, আর এতে কোনো মতেই ঝাল বেশি হতে পারে না। এই আকিল, পিৎজাতে কেমন ঝাল হয়েছে তুমি বলো তো? না মা, ঝাল মোটেও হয়নি, তুমি শুধু শুধুই লিজাকে দোষারোপ করছো। আমি এখন বুঝতে পারছি, লিজা তার মানে ঠিকই বলতো। এখন তো দেখছি তুমি ইচ্ছা করে এরকম নাটক করো। এই লিজা, চলো এখান থেকে। এভাবেই রাগ দেখিয়ে আকিল সেখান থেকে চলে যায়। লিজা একটি জলের গ্লাস নিয়ে সেখানে আসে। লিজা গ্লাসটি শ্রীলেখা দেবীর হাতে দিতে গিয়েও সেটিকে ইচ্ছা করে মাটিতে ফেলে দেয় এবং সে বলে, জল খেতে খুব ইচ্ছা করছে তাই না বুড়ি? তাহলে নিজে ঢেলে খা। সারাদিন আমাকে সন্দেহ করিস, আমার উপরে অনেক খিটখিট করিস, তাই না? আর শোন, পিৎজাটা সত্যিই ঝাল ছিল, আর ওটাতে আমি নিজের হাতে লঙ্কা গুঁড়ো মিশিয়েছিলাম। এখন যদি তুই কথাটা তোর ছেলেকে বলিস, তাহলে পরের বারে আমি তোর খাবারে বিষ মিশিয়ে দেব। এই বলে লিজা সেখান থেকে শপিং করতে চলে যায়। এদিকে শ্রীলেখা দেবী লিজার এরকম পরিবর্তন দেখে খুবই চিন্তায় পড়ে। সে বুঝে উঠতে পারছিল না যে হঠাৎ করে লিজার এরকম পরিবর্তন কিভাবে হলো। শ্রীলেখা দেবী একটি চেয়ারে বসে এসব নিয়ে ভাবনা চিন্তা করছিল। ঠিক তখনই সে স্টোর রুম থেকে একটি আওয়াজ শুনতে পায়। প্রথম দিকে আওয়াজটি শুনে সে একটু অবাক হয়। সে স্টোর রুমে দরজা খুলে দেখে আওয়াজটি আলমারির ভেতর থেকে আসছে। সে আলমারিটি খোলার পর দেখে যে সেখানে হাত পা বাঁধা অবস্থায় লিজার মতোই হুবহু সেম দেখতে একটি মেয়ে আছে। শ্রীলেখা দেবী মেয়েটিকে বাইরে বের করে। মা, আমাকে এখান থেকে বাঁচান, না হলে ওই লাবণী আমাকে মেরে ফেলবে। আপনি ভাগ্যে সেখানে এলেন, না হলে লাবণী আমাকে সারা জীবন এখানে বন্দি করে রেখে মেরে ফেলতো। মা, আমাকে 1 মাস ধরেও এখানে বেঁধে রেখেছে, আমাকে ভালোভাবে কিছু খেতেও দেয়নি। কি বলছো কি তুমি? তুমি সত্যিই লিজা? তাই বলি, এই কদিন ধরেই আমার খুব সন্দেহ হচ্ছিল যে ও লিজা কোনো মতেই হতে পারে না। বৌমা, এই কদিন ও আমাকে অনেক জ্বালিয়েছে, আর জানো, ও আমাকে ইচ্ছে করে ঝাল খাইয়ে আখিলের সামনে মৃত্যু প্রমাণ করেছে। আমার তো মনে হচ্ছে ও কোনো বহুরূপী, আর এখানে নিজের রূপ পাল্টে এসেছে। না মা, ও বহুরূপী নয়, ও
ওকে আমি চিনি, আর ভালোভাবেই চিনি। আমরা ছোট থেকে একসাথে বড় হয়েছি। আসলে মা, লাবণী আমার যমজ বোন। কি যমজ বোন? কিন্তু তোমার বাবা মা তো বিয়ের সময় বলেনি তোমার একটা যমজ বোন আছে। তারা কথা বলছিল, ঠিক তখনই আখিল এবং লাবণী ফিরে আসে। লাবণী বাইরে থেকে লিজাকে দেখতে পেয়েছিল। সে শ্রীলেখা দেবীর কথা শুনে বলে, হ্যাঁ, জিজ্ঞাসা করুন না, করুন। কেন বলেনি? আজ যদি বলতো তাহলে আমাদের আজকে এরকম অসুবিধায় পড়তে হতো না। আমার আখিল আমারই হতো, তাহলে তোকে স্টোর রুমে বেঁধে রাখতেও হতো না। এই তুই চুপ কর, আর একটা কথাও বলবি না। মা যা করেছে সেদিন আমাদের পরিবারের সম্মান বাঁচানোর জন্যই করেছে। এই বলে লিজা প্রথম থেকে সমস্ত ঘটনা বলতে থাকে। সে কেনই বা এই বাড়িতে এসেছে, আর কেনই বা কমলা দেবী তাদেরকে সত্যিটা বলেনি, সবকিছুই সে বলতে থাকে। সবকিছু শোনার পর শ্রীলেখা দেবী বলে, না বৌমা, তোমার মা কোনোই ভুল করেনি। ওখানে আমি হলেও এটাই করতাম, আর এটা করেছিল বলেই তো আমরা তোমার মতো বৌমা পেয়েছি, যে আমাদের পরিবারটাকে আলোকিত করে রেখেছে। ও তাহলে আমার কি হবে? ও যে আমার জন্য দেখা ছেলে আখিলকে বিয়ে করলো, আমার সুখ কেড়ে নিল। আখিলের তো আমার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল, তাই আখিল আমার বর। ওকে। এই তুই চুপ কর। তুই তো মায়ের সম্মান নষ্ট করে দিয়ে বিয়ের দিন অলোকের সঙ্গে পালিয়েছিলিস, তাহলে তোর অলোক কোথায় গেল? ওহ মাই গড, তাই বলি এ আমার সঙ্গে এরকম ব্যবহার কেন করছে? আমি তো একে লিজাই ভেবেছিলাম। আর এই যে তুমি সাহস কোথা থেকে পেলে এরকম করার? তুমি কি ভেবেছো তুমি লিজার মতো দেখতে বলে তুমি লিজার জায়গা নিয়ে নেবে? আমি লিজাকে ভালোবাসি, আর বিয়ে যেভাবেই হোক না কেন লিজাই এখন আমার সবকিছু। না আখিল, তুমি এভাবে বলো না। আমি তোমাকে মন থেকে ভালোবেসে ফেলেছি। চুপ করো আর রাখো তোমার ভালোবাসা। কেন, তুমি তো অলোককে ভালোবাসতে, আর সেই জন্যই তো বিয়ের দিন অলোকের কাছে পালিয়ে গিয়েছিলে। অলোক আমাকে ধোকা দিয়েছে। ও সেদিন আমাকে বিয়ে করেনি। আমি সব দিক থেকে ফেঁসে গিয়েছিলাম। সবাই আমাকে ধোকা দিচ্ছে। আমাকে কেউ ভালোবাসে না। হে ঈশ্বর, আমি কেনই বা এই পৃথিবীতে জন্মালাম? এখন আমি নিজেকে শেষ করে ফেলবো। আমি বাঁচতে চাই না। এভাবেই বলতে বলতে লাবণী সামনে থাকা একটি ছুরি হাতে তুলে নেয় এবং ছুরিটা দিয়ে সে তার হাত কেটে ফেলে। তখনই তার হাত থেকে রক্ত বের হতে শুরু হয় এবং সে অজ্ঞান হয়ে পড়ে যায়। এটা দেখে সকলে তাড়াহুড়ো করে তাকে হসপিটালে নিয়ে যায়। ডাক্তার তাকে দেখে অ্যাডমিট করে নেয়। বেশ কিছুদিন চিকিৎসা চলার পর লাবণী অনেকটাই সুস্থ হয়ে ওঠে। সকলে অনেক খুশি হয়। মৃত্যুর সঙ্গে লড়াই করে বেঁচে উঠে লাবণী নতুন জীবন পেয়েছিল। তাকে তার বাবা মা, লিজা, আখিলের মা সবাই মিলে বোঝাতে থাকে, তুমি চিন্তা করো না লাবণী, তোমার জীবন এখন অনেক বাকি। আমরা তোমার জন্য অনেক ভালো একটা ছেলে দেখব, আমার চেয়েও ভালো ছেলে, যার সঙ্গে তুমি সারা জীবন খুব সুখে থাকবে। হ্যাঁ বোন, তুই আর এমন ভুল কাজ করিস না কখনো। তোর কিছু হয়ে গেলে কি হতো বল? আমি কি নিজেকে কখনো ক্ষমা করতে পারতাম? লাবণীর প্রতি সবার ভালোবাসা দেখে লাবণী তার ভুল বুঝতে পারে এবং সে সবার কাছে ক্ষমা চায়। কয়েক মাসের মধ্যেই আখিল তার এক বন্ধু বিজয়ের সাথে লাবণীর বিয়ে দিয়ে দেয়। বিয়ের পর তারা হাসি খুশি জীবন কাটাতে থাকে।